রাতে লুকিয়ে সাঁতার কেটে জাহাজে পৌঁছে লিম্পেট মাইন লাগানো হতো। আর তারপর যখন বড় বড় নকল সবজির অর্ডার দেওয়া হয়েছিল, তখন পাকিস্তান ভারতের পাতা ফাঁদে পা দেয়। রয়ের 2 এজেন্ট সেই জাহাজেই লুকিয়েছিল। এই সিক্রেট সিল্ড অর্ডারে যে পাপা আর মাইক লেখা ছিল, তার মানে ছিল পশ্চিমবঙ্গে লুকিয়ে একটি গোপন ক্যাম্প বানানো হয়েছে এবং তার কোড রাখা হয়েছে C2P। কিন্তু ঘটনা উল্টো ঘটে। পশ্চিমের দেশগুলো প্রতারণা করে সেই ইন্টেল পাকিস্তানকে দিয়ে দেয়। INS রাজপুত সেই জায়গাতেই পরপর 2টি ফায়ার করে। আমি ফিরি বা না ফিরি, কিন্তু INS রাজপুত অবশ্যই ফিরে আসবে। আসুন জানি গাজি অ্যাটাক কী ও কেন। ভারত ও পাকিস্তানের সম্পর্ক তখন চরমে, কিন্তু এবারের কারণ কাশ্মীর নয়, বরং পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ। ভাষাগত, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করে, কিন্তু জয়লাভের পরেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় না। এর প্রতিবাদে বাঙালিরা রাস্তায় নেমে আসে। এই আন্দোলনকে নির্মমভাবে দমন করতে পাকিস্তানের সেনাবাহিনী 25শে মার্চ 1971-এ শুরু করে ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা অপারেশন সার্চলাইট। লক্ষ লক্ষ নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয়, নারীদের ওপর চালানো হয় পাশবিক অত্যাচার। প্রাণ বাঁচাতে প্রায় 1 কোটি শরণার্থী সীমান্ত পার করে ভারতে আশ্রয় নেয়। এই বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা ভারতের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর এক গভীর চাপ সৃষ্টি করে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক মহলের কাছে এই সমস্যার সমাধানের জন্য আবেদন করেন, কিন্তু আমেরিকা ও চীনের মতো দেশগুলি পাকিস্তানের পক্ষ নেয়। তখন তিনি বুঝতে পারেন এই সমস্যার সমাধান ভারতকে একাই করতে হবে। 1971 সালের এপ্রিলে তিনি সেনাপ্রধান স্যাম মানকেস সহ 3 বাহিনীর প্রধানকে ডেকে সামরিক হস্তক্ষেপের নির্দেশ দেন। কিন্তু মানকেস তাকে বোঝান আসন্ন বর্ষাকালে পূর্ব পাকিস্তানের অর্থাৎ এখনকার বাংলাদেশের নদীবহুল অঞ্চলে যুদ্ধ করা ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত কঠিন হবে। তিনি প্রস্তুতির জন্য কয়েক মাস সময় চান। সিদ্ধান্ত হয় যুদ্ধ হবে শীতে, যখন ভারতের প্রস্তুতি থাকবে তুঙ্গে। ভারতীয় সামরিক পরিকল্পনাবিদরা জানতেন পূর্ব পাকিস্তানে থাকা পাকিস্তানের বাহিনীকে দুর্বল করতে হলে তাদের সাপ্লাই লাইন কেটে দিতে হবে। আকাশপথ ভারত আগেই বন্ধ করে দিয়েছিল, তাই একমাত্র পথ ছিল সমুদ্র। পশ্চিম পাকিস্তান থেকে সমস্ত অস্ত্র, রসদ এবং সৈন্য আসছিল চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে। এই সামুদ্রিক পথ বন্ধ করতে ভারতীয় নৌবাহিনী এক দুঃসাহসিক ও গোপন পরিকল্পনা তৈরি করে, অপারেশন এক্স। এর নেতৃত্বে ছিল ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডো। পশ্চিমবঙ্গের হলদিয়ার কাছে একটি গোপন ক্যাম্প, যার কোড ছিল C2P, সেখানে মুক্তিবাহিনীর কিছু বাছাই করা সাহসী যোদ্ধাকে আনা হয়। তাদের প্রশিক্ষণ দেওয়া হয় জলের নিচে সাঁতার কাটার, জাহাজের গঠন বোঝার এবং জাহাজের সবচেয়ে দুর্বল অংশে ম্যাগনেটিক লিম্পেট মাইন লাগিয়ে বিস্ফোরণ ঘটানো। এই যোদ্ধারা ছিলেন অদম্য সাহসী, কারণ তারা জানতেন এই অপারেশনে ধরা পড়া মানে নিশ্চিত মৃত্যু। সবকিছু প্রস্তুত হওয়ার পর একটি গোপন কোড ঠিক করা হয়। আকাশবাণী রেডিওতে একটি নির্দিষ্ট সময়ে 2টি পূর্ব নির্ধারিত গান বাজানো হবে। প্রথমটি হবে সতর্কবার্তা এবং দ্বিতীয়টি হবে আক্রমণের সংকেত। 15ই আগস্ট 1971 ভারতের স্বাধীনতা দিবস, আর পাকিস্তানে স্বাধীনতা দিবসের ঠিক পরের রাত আকাশবাণী থেকে সেই গান বেজে ওঠে। সঙ্গে সঙ্গে মুক্তিবাহিনীর কমান্ডোরা ছোট ছোট দলে ভাগ হয়ে চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর এবং নারায়ণগঞ্জের বন্দরগুলোর দিকে রওনা হয়। রাতের অন্ধকারে তারা নিঃশব্দে সাঁতার কেটে পাকিস্তানের জাহাজগুলির কাছে পৌঁছে যায় এবং জাহাজের গায়ে মাইন লাগিয়ে ফিরে আসে। কিছুক্ষণ পর ভয়ঙ্কর বিস্ফোরণে বন্দরগুলি কেঁপে ওঠে। MV আল আব্বাস, ওরিয়েন্টাল জেট সহ একাধিক পাকিস্তানি জাহাজ হয় ডুবে যায়, নয়তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান প্রশাসন হতবাক হয়ে যায়। তারা প্রথমে ভেবেছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যখন পরিকল্পিতভাবে একের পর এক হামলা হতে থাকে, তখন তারা বুঝতে পারে এর পেছনে ভারতের হাত রয়েছে। অপারেশন এক্স সফলভাবে পাকিস্তানের সাপ্লাই লাইনে এক বিরাট আঘাত হানে। আন্তর্জাতিক জাহাজগুলিও ভয়ে পূর্ব পাকিস্তানের বন্দরগুলিতে আসা বন্ধ করে দেয়। অপারেশন এক্সের সাফল্যে পাকিস্তান ক্ষুব্ধ এবং অপমানিত বোধ করে। তারা বুঝতে পারে ভারতের এই নৌ আধিপত্য খর্ব না করতে পারলে পূর্ব পাকিস্তান তাদের হাতছাড়া হয়ে যাবে। তাই তারা ভারতের অহংকার এবং নৌবাহিনীর শক্তির প্রতীক INS বিক্রান্তকে ধ্বংস করার পরিকল্পনা করে। বিক্রান্ত ছিল ভারতের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার। একে ডোবাতে পারলে ভারতীয় নৌবাহিনীর মনোবল ভেঙে যাবে এবং বঙ্গোপসাগরে পাকিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। এই কঠিন মিশনের জন্য পাকিস্তান তাদের সবচেয়ে শক্তিশালী এবং একমাত্র দূরপাল্লার সাবমেরিন PNS গাজিকে বেছে নেয়। গাজি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি আমেরিকান সাবমেরিন, যা একসময় USS ডায়াবালা নামে পরিচিত ছিল।
বিক্রান্তকে মোকাবিলা করার জন্যই পাকিস্তান আমেরিকার কাছ থেকে এটি সংগ্রহ করেছিল। যদিও গাজী পুরনো হয়ে গিয়েছিল এবং যন্ত্রপাতিতে প্রায়ই সমস্যা দেখা দিত, কিন্তু করাচি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা একমাত্র তারই ছিল। ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডার প্রধান ভাইস অ্যাডমিরাল এন কৃষ্ণান শুরু থেকেই আঁচ করতে পেরেছিলেন যে পাকিস্তান বিক্রান্তকে টার্গেট করবে। তাদের গোয়েন্দা নেটওয়ার্কও এ বিষয়ে সতর্ক করে। সেই সময় বিক্রান্ত মুম্বাইয়ে ছিল, কারণ তার একটি বয়লারের সমস্যা থাকায় মেরামতির কাজ চলছিল। অ্যাডমিরাল কৃষ্ণান কোনো ঝুঁকি নিতে রাজি ছিলেন না। তিনি দ্রুত বিক্রান্তের মেরামতের কাজ শেষ করার নির্দেশ দেন। তারপর অত্যন্ত গোপনীয়তার সাথে বিক্রান্তকে প্রথমে কোচিন এবং সেখান থেকে বঙ্গোপসাগরের উপকূলে মাদ্রাজ, বর্তমানে চেন্নাইতে নিয়ে আসা হয়। 14 নভেম্বর 1971 পিএনএস গাজী 93 জন ক্রু নিয়ে করাচি বন্দর থেকে তার গোপন মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। এর কমান্ডার ক্যাপ্টেন জাফর মোহাম্মদ খানকে একটি সিল করা খাম দেওয়া হয়, যাতে লেখা ছিল ওপেন অ্যাট হাই সি, অর্থাৎ গভীর সমুদ্রে খোল। আরব সাগর পাড়ি দেওয়ার পর মাঝ সমুদ্রে সেই খাম খোলা হয়। তাতে লেখা ছিল দুটি নির্দেশ। প্রথম, মাদ্রাজে গিয়ে আইএনএস বিক্রান্তকে খুঁজে বের করা এবং টর্পেডো মেরে ডুবিয়ে দাও। আর দ্বিতীয়, যদি বিক্রান্তকে খুঁজে না পাওয়া যায় তবে বিশাখাপত্তনমের বন্দরের প্রবেশপথে মাইন পেতে এসো, যাতে ভারতের নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিট বন্দর থেকে বেরোতে না পারে। গাজী তার যাত্রাপথে মাঝে মাঝে হেডকোয়ার্টারের সাথে ছোট ছোট রেডিও বার্তার মাধ্যমে যোগাযোগ করছিল। ভারতের শক্তিশালী রেডিও ডিরেকশন ফাইন্ডার এই সিগন্যালগুলি ধরে ফেলে। অ্যাডমিরাল কৃষ্ণান নিশ্চিন্ত হন যে এটি একটি পাকিস্তানি সাবমেরিন, যা বিক্রান্তের খোঁজে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। সেটি নিঃসন্দেহে গাজী। তখনই অ্যাডমিরাল কৃষ্ণান এক মাস্টার প্ল্যান তৈরি করেন। তিনি বুঝতে পারেন বিশাল সমুদ্রে গাজীকে খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব। তার চেয়ে সহজ হলো গাজীকে নিজের ইচ্ছামতো জায়গায় নিয়ে এসে ফাঁদে ফেলা। তিনি সঙ্গে সঙ্গে আইএনএস বিক্রান্তকে মাদ্রাজ থেকে সরিয়ে আন্দামানের কাছে পোর্ট এক্সরে নামে এক সম্পূর্ণ অজানা ও গোপন স্থানে পাঠিয়ে দেন। এই জায়গার কথা নৌবাহিনীর হাতে গোনা কয়েকজন উচ্চপদস্থ কর্তা ছাড়া আর কেউ জানতেন না। এরপর শুরু হয় বিভ্রান্ত করার এক অসাধারণ খেলা। অ্যাডমিরাল কৃষ্ণান এমন ভান করতে শুরু করেন যেন বিক্রান্ত বিশাখাপত্তনম বন্দরের দিকে যাচ্ছে। বিশাখাপত্তনম বন্দরে আইএনএস বিক্রান্তের নামে প্রচুর পরিমাণে ফল, সবজি এবং অন্যান্য রসদের অর্ডার দেওয়া হয়। নৌবাহিনীর অফিসারদের পরিবারকে বলা হয় বিক্রান্ত শিগগিরই বন্দরে আসছে। এমনকি নৌবাহিনীর মধ্যে এমনভাবে নকল রেডিও বার্তা চালাচালি করা হয় যা সহজেই ডিক্রিপ্ট করা যাবে। এই সমস্ত ভুল তথ্য পাকিস্তানি চরদের মাধ্যমে তাদের হেডকোয়ার্টারে পৌঁছায়। পাকিস্তান পুরোপুরি এই ফাঁদে পা দেয়। তারা নিশ্চিত হয় যে বিক্রান্ত মাদ্রাজ ছেড়ে বিশাখাপত্তনমেই যাচ্ছে। সঙ্গে সঙ্গে গাজীকে নতুন নির্দেশ পাঠানো হয়, বিশাখাপত্তনম যাও। 25 নভেম্বর গাজী মাদ্রাজ উপকূল ছেড়ে বিশাখাপত্তনমের দিকে রওনা দেয়। এবার সে আর কোনো ভুল করে না। ভারতীয় নৌবাহিনীকে তার অবস্থান জানতে না দেওয়ার জন্য সে সম্পূর্ণ রেডিও সাইলেন্স পালন করে। 27 নভেম্বর রাতে গাজী নিঃশব্দে বিশাখাপত্তনম বন্দরের বাইরের চ্যানেলে প্রবেশ করে এবং বিক্রান্তকে খুঁজতে শুরু করে, কিন্তু বিক্রান্ত সেখানে ছিলই না। এদিকে গাজী হঠাৎ নীরব হয়ে যাওয়ায় ভারতীয় নৌবাহিনীর চিন্তা বেড়ে যায়। অ্যাডমিরাল কৃষ্ণান বুঝতে পারছিলেন না গাজী কোথায় লুকিয়ে আছে। কয়েকদিন অপেক্ষা করার পরেও বিক্রান্তের কোনো চিহ্ন না পেয়ে ক্যাপ্টেন জাফর তার দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী বন্দরের প্রবেশপথে মাইন পাতার সিদ্ধান্ত নেয়, যাতে ইস্টার্ন ফ্লিটের কোনো জাহাজ বেরোতে বা ঢুকতে না পারে। ঠিক সেই সময় মধ্যরাতে সে পেরিস্কোপে একটি বড় জাহাজের অবয়বকে বন্দরের দিকে আসতে দেখে। সেটি ছিল আইএনএস মাগার, যা সাধারণ মেরামতির জন্য বন্দরে ফিরছিল। কিন্তু রাতের অন্ধকারে এবং উত্তেজনার মধ্যে গাজী তাকে বিক্রান্ত ভেবে ভুল করে। বিক্রান্তকে আক্রমণ করার সেরা পজিশন নেওয়ার জন্য ক্যাপ্টেন জাফর তাড়াহুড়ো করে একটি আকস্মিক ড্রাইভ নেওয়ার নির্দেশ দেন, কিন্তু এই তাড়াহুড়োই তার কাল হয়। দ্রুত ডুব দিতে গিয়ে গাজী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে সমুদ্রের তলার গভীর কাদায় আটকে যায়। সাবমেরিনের ইঞ্জিন পুরো শক্তি দিয়েও তাকে সেই কাদা থেকে বের করতে পারে না। পিএনএস গাজী বিশাখাপত্তনমের সমুদ্রের তলায় এক অসহায় ফাঁদে আটকে পড়ে। 3রা ডিসেম্বর 1971 পাকিস্তান পশ্চিমে ভারতীয় বিমান ঘাঁটিগুলোর ওপর হামলা চালালে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়ে যায়। অ্যাডমিরাল কৃষ্ণান জানতেন এবার বিক্রান্তকে যুদ্ধের ময়দানে নামাতেই হবে, কিন্তু গাজীর অবস্থান তখনও অজানা। তিনি শেষ চালটি চালেন। তিনি বিক্রান্তের নকল হিসাবে ডেস্ট্রয়ার আইএনএস রাজপুতকে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। এই আইএনএস রাজপুত ছিল একটি পুরনো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ডেস্ট্রয়ার, যা অবসরের অপেক্ষায় ছিল, কিন্তু তার সোনার সিস্টেম ছিল বেশ শক্তিশালী। রাজপুতকে নির্দেশ দেওয়া হয় সে যেন বিক্রান্তের মতোই ভারী রেডিও সিগন্যাল পাঠাতে পাঠাতে গভীর রাতে বন্দর থেকে বেরোয়। পরিকল্পনা ছিল গাজী যদি আশেপাশে থাকে তবে সে রাজপুতকে বিক্রান্ত ভেবে আক্রমণ করবে, আর তখনই রাজপুত তাকে ধ্বংস করে দেবে। 3রা ডিসেম্বর মধ্যরাত
আইএনএস রাজপুত বন্দর থেকে বেরিয়ে যখন গভীর সমুদ্রের দিকে এগাচ্ছিল, তখন তার সোনার অপারেটর জলের নিচে একটি অস্পষ্ট শব্দ শনাক্ত করে। এটি ছিল একটি সাবমেরিনের শব্দ। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে দুটি ডেপথ চার্জ ফায়ার করার নির্দেশ দেন। কয়েক মিনিট পর সেই ডেপথ চার্জগুলো সমুদ্রের গভীরে গিয়ে ফেটে যায়, আর ঠিক তার পরেই এক ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো বিশাখাপত্তনম শহর কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বন্দরের কাছের বাড়িগুলোর জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। পরের দিন সকালে স্থানীয় জেলেরা যখন সমুদ্রে যায়, তারা জলের ওপর তেল, ডিজেল এবং সাবমেরিনের বিভিন্ন ধ্বংসাবশেষ ভাসতে দেখে। খবর পেয়ে ভারতীয় নৌবাহিনীর ডুবুরিরা সেই স্থানে পৌঁছায়। তারা সমুদ্রের গভীরে গিয়ে দেখে পাকিস্তানের গর্ব পিএনএস গাজী 3 টুকরো হয়ে বিশাখাপত্তনমের সমুদ্রের তলায় চিরনিদ্রায় শায়িত। উদ্ধার করা হয় তার লগবুক, গোপন নথি এবং ক্যাপ্টেন জাফারের ব্যক্তিগত ডায়েরি। আর এভাবেই ভারতের পাতায় এক নিখুঁত বুদ্ধির জালে আটকে পড়ে আইএনএস বিক্রান্তকে ধ্বংস করতে আসা পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন পিএনএস গাজীর সলিল সমাধি ঘটে। এটি ছিল 1971-এর যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যা ভারতীয় নৌবাহিনীর সাহস ও কৌশলের এক অসাধারণ গাথা হয়ে রয়েছে।